হাই যে বন্ধুরা, আমি মেহের। আমাদের ভালোবাসা ছোঁয়া চ্যানেলে নিত্য নতুন পাঠ গল্প পড়তে ও শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। কাল রাতের ঘোরটা এখনো কাটাতে পারেনি ফিয়া। কি বললো ওকে? এখনো রিরি করে কথাগুলো বাজছে তার কানে। যতবার ওর মনে হচ্ছে কথাগুলো নিছক অর্থে বলা, ততবারই অবচেতন মনটা অন্য কিছুর আভাস দিচ্ছে। ফিয়া ঘুম থেকে উঠেই বিছানা বালিশ ঠিক করে রুম থেকে বেরিয়ে গেল। ঘুরতে তখন 7:15। এখানে আসার পর একদিনও 8টার পর ঘুম থেকে ওঠেনি। ব্যাপারটা অদ্ভুত হলো সত্য। লম্বা বারান্দাটুকু পেরিয়ে যেতেই এক পলকের জন্য ডানে তাকিয়ে ফের দৃষ্টি ঘুরালো। দরজাটা এখনো বন্ধ। সম্ভবত ওয়ার্কআউটের জন্য বেরিয়ে গেছে। আবারও সেই কথাটা ঝনঝন করে বেজে উঠল। তোর হাজব্যান্ডটা প্রবাবলি স্ট্রিক্ট হবে। প্রিপেয়ার ইয়োর সেলফ ইন ফিউচার। তোর জন্য হ্যান্ডেল করতে অসুবিধা না হয়, ব্যাপারটার জন্য কেয়ারফুল থাকে। লজ্জায় শোচনায় দ্বিধাগ্রস্ত হয়ে দু চোখ খিচে ফেলল ফিহা। এই লোক কিভাবে জানে ব্যাপারটা? সূক্ষ্ম ইঙ্গিতটা কি ছিল? সিঁড়ি দিয়ে নামতে ডাইনিং টেবিল থেকে ডেকে উঠল আফসানা। চলে আয় তো ফিহা, আমার সাথে এই নাস্তাটা করে ফেল। আজ তোর জন্য আমি সুজির হালুয়া বানিয়েছি, আয় রুটি দিয়ে খেয়ে যা। আফসানার ডাক শুনে সেখানে উপস্থিত হলো ফিয়া। একটা চেয়ার টেনে বসে পড়তেই হঠাৎ সাফার কথাটা ওর মনে পড়ল। আবদারের কথাটা খালামণিকে বলা উচিত হবে এখন। কথাটা বলেই ফেলুক। ফিয়া শুষ্ক ঠোঁটে জিভ বুলিয়ে কথাগুলো মনে মনে সাজিয়ে নিল। আফসানার দিকে শান্তভাবে বলল, খালামণি, একটা কথা ছিল, মানে একটা ব্যাপারে কথা বলতে চাইছি। আফসানা রুটি ছিটতে ছিটতেই বললেন, কি লাগবে তাড়াতাড়ি বলে ফেল, বাপের মতো পেটে কথা রাখবি না। ফিয়া এবার পুরো কথাটা আফসানাকে বলে দিল। অন্যদিকে ফিমা ভার্সিটির জন্য রেডি হয়ে টেবিলে এসে বসেছে। সাত সকালে ফিয়ার মুখটা দেখে থাপ্পড় মারতে ইচ্ছে করছে ওর, কিন্তু প্রবল ইচ্ছাটা চাপা রেখে খাওয়ার দিকে মনোযোগ দিল। খালামণি, আমার কলেজে নবীনবরণ অনুষ্ঠান হবে। আমার বন্ধুরা সবাই প্ল্যান করেছে এবারের অনুষ্ঠানে সবাই শাড়ি পরে যাবে, অথচ দেখো আমার শাড়িটারি কিছুই আনিনি। ওদের না পর্যন্ত করে দিলাম, কিন্তু ওরা আমার কথা শুনছে না খালামণি। এখন আমি কি করব বুঝতে পারছি না। কি করলে প্রবলেমটার জন্য সলিউশন হবে? কি করলে এই মুসিবত থেকে রেহাই পাবো? ফিয়ার কথাটা শোনার পর আফসানা ভীষণ খুশি হলেন। নাস্তাটা এভাবেই রেখে তিনি প্রফুল্লকর হাসিতে বললেন, কি করবি মানে? তুই অনুষ্ঠানে শাড়ি পরে যাবি, আমি তোকে শাড়ি কিনে দিব। আমার মেয়েটা শাড়ি পরবে বলে কথা। এক্ষুনি তোর বান্ধবীদের ফোন কর, ওদের সবাইকে বলে দে তুই শাড়ি পরেই যাচ্ছিস। তোদের কলেজের গেটে সহি সালামতে পৌঁছে দেওয়ার দায়িত্ব এখন আমার। ফিয়া ওর খালামণির কথায় চিন্তামুক্ত হয়ে সরল হাসি দিল। আর চোখে দেখতে পেল ওর বড় বোন ফিমা ওর দিকে বিষফলা দৃষ্টিতে তাকিয়ে আছে। রাগে ফুঁসতে ফুঁসতে এবার বলেই ফেলল সে, তো লজ্জা করে না খালামুনির কাছে শাড়ির জন্য বলছিস? একটা শাড়ির জন্য এভাবে ট্রিক্স খাটালি? খাওয়াটা থমকে যায় ফিয়ার। আফসানা ভ্রুকুচকে ফিমার দিকে তাকালে সঙ্গে সঙ্গে ফিমা ব্যগ্রস্বরে বলল, কিসের ট্রিক্স? খালামণিটা আমার না? আমি যেখানে খালামণির সাথে কথা বলছি সেখানে তুমি কথা বলছো কেন? মুখে মুখে তর্ক করতে দেখে দারুণ ক্ষুব্ধ হলো ফিমা। রুটির টুকরোটা দলা পাকিয়ে ছিন্ন ভিন্ন করে বলল, মুখ সামলে কথা বল, আমার সামনে তুই কেচির মতো জবান চালালে। আর কথাটা শেষ করতে পারল না ফিমা। তার আগে আফসানা কঠোর হুঙ্কার দিয়ে থামিয়ে দিল ওকে। নিজ দায়িত্বে ব্যাপারটা সামাল দিয়ে শক্ত গলায় বললেন, আমি তো ঝগড়ার কারণটা বুঝতে পারছি না ফিমা, কি সমস্যা তোর? তুই ওর বিষয়ে নাক গলাছিস কেন? ফিমা একটু পরাস্ত মুখে চোখ নিচু করল। রাগত শ্বাস দুটো পরপর ছেড়ে ক্ষিপ্ত মেজাজে বলল, আমার কোনো সমস্যা নেই খালামুনি, আমি জাস্ট চাচ্ছি না ওই নবীন বরণে যে কোনো প্রকার কাহিনী করে আসুক। কলেজের মতো জায়গায় মেয়েরা কী ধরনের নোংরামি করে বেড়ায় তা তো তুমি জানো না। ওকে সাবধান করো।
ফিমা এক প্রস্ত কথাটা বলে সেরে পানির গ্লাসটা হাতে নিল। আফসানা গম্ভীর মুখে কথাটা শুনে কোনো প্রতিক্রিয়া দিলেন না। সুফিয়া চায়ের কাপটা রেখে দিয়ে আবারও রান্নাঘরের দিকে না শোনার মতো চলে গেলেন। এদিকে আফসানা চায়ের কাপে পরপর দু দফা চুমুক দিয়ে স্বাভাবিক কণ্ঠে বললেন, আমি যদি বলি ইডেনের মতো ক্যাম্পাস তোর জন্য ভালো নয়, তাহলে তুই বাদ দিবি? সেখানকার পরিবেশ তোর জন্য মানানসই না। এই ধরনের কথা তুই শুনবি? কোনোটাই শুনবি না, কারণ তুই জানিস ওই পরিবেশে কেমন করে চলতে হয়, কেমন করে খাপ খাওয়ানো লাগে। সেম একই ঘটনা ফিহার বেলাও ঘটেছে। ও সবে ইন্টারে উঠলেও ওকে নিয়ে আমার কোনো চিন্তা নেই। আমি জানি ও পরিস্থিতি সামাল দিয়ে সব কিছু করতে পারবে। আর নোংরামোর কথা বলে একটাই কথা উচ্চারণ করব, এগুলো যার যার মন মানসিকতা আর পারিবারিক শিক্ষার উপর নির্ভর করে। তুই বোধহয় শুনিসনি বিজ্ঞানী আইনস্টাইন কি কথা বলে গেছে, মনোভাবের দুর্বলতা চরিত্রের দুর্বলতা হয়ে যায়। নিজে ঠিক থাকলে বাকি সব এমনি এমনি ঠিক হয়ে থাকবে, সেখানে নোংরামি করার প্রশ্নই ওঠে না। আফসানা যুক্তিপূর্ণ কথা শুনে আর কোনো কথা বলে না ফিমা চুপচাপ খাওয়াটা শেষ করে গাড়িতে বসার জন্য চলে যায়। এতক্ষণ যাবৎ চুপ করে সবটা দেখছিল ফিহা। এবারও খালামুনির দিকে চাইলে আফসানা তখন আশ্বস্ত করে বললেন, আমি তোর ব্যবস্থাটা করে দিচ্ছি বুড়ি, তুই এইসব ব্যাপার নিয়ে একদম টেনশন করবি না। ফিমা কি বোঝাতে চেয়েছে না বোঝাতে চেয়েছে সেটা নিয়ে তোর ভাবতে হবে না, কথা বুঝেছিস? চায়ের শেষ চুমুকটা খেয়ে উঠে গেলেন তিনি। হঠাৎই ওনার মনে পড়ল আজ তো তিনি দারুণ ব্যস্ত, একদমই সময় বের করতে পারবেন না ওর জন্য। অফিসে গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে, সেটা এখন অ্যাটেন্ড না করলেই না। আফসানা ব্যাপক চিন্তায় আচ্ছন্ন হতেই হঠাৎ বাতাসের মতো বুদ্ধিটা খেলে গেল। তিনি চট করে ফোনটা তুলে কল বসিয়ে দিলেন। অপর প্রান্তে দুটো কল টিউন যেতেই কাঙ্ক্ষিত ব্যক্তিটা রিসিভ করে বলল, হ্যালো। আফসানা দ্রুত গলায় বললেন, তুই কি বাসে 1 ঘন্টার জন্য আসতে পারবি সাইদ? রুটির লোকমা চিবোতে গিয়ে থমকে যায় ফিয়া। ও কি কানে ঠিক শুনেছে? সত্যি কি তাকে কল দিয়েছে? হায় সর্বনাশ, কি হলো এটা? ফিয়া এমন চিন্তায় ঘাবড়ে গেলে রান্নাঘর থেকে সুফিয়া মিটিমিটি করে হেসেই যাচ্ছেন। অন্যদিকে শাহিদ কৌতূহলী হয়ে ভাবনায় পড়ল একটু। ও মাকে প্রশ্নোত্তর সুরে বলল, আমাকে 1 ঘন্টার জন্য কেন প্রয়োজন? এবার ভনিতা করলেন না আফসানা, নির্দ্বিধায় কণ্ঠে জানালেন, একটু বাইরে যাওয়া দরকার, আজকে অফিসে একটা মিটিং আছে, দেখে যেতে পারছি না। তুই কি একটু ছুটি নিয়ে আসতে পারবি? তোর বসকে বলে ছুটি নেওয়া যাবে? শাহিদ একটু বাঁকা ঠোঁটে হাসল। মায়ের কাছে মাসির গল্প? যে পোস্টে ও এখন বসে আছে সেটা তো বসের চাইতে কম নয়। কিছুটা নির্লিপ্তভাবে বলল, পুরো কাহিনী খুলে বলো, তোমাদের অর্ধেক কথা শুনে ডিসিশন নিতে পারবো না। ছেলের কথাবার্তা শুনে বারবার ওনার মেজর সাহেবের কথা মনে পড়ছে। বাপ বেটা দুজনেই নাকের ডগায় বারুদ নিয়ে ঘুরে। আফসানা আবারও বলে উঠলেন, ফিহাকে একটা শাড়ি কিনে দিবি। টুকু কথা শুনতেই ধক করে ওর বুকটা কেঁপে উঠল। স্ট্রিট ছেড়ে আস্তে আস্তে সোজা হয়ে বসলো শাহিদ। গলার উঁচু হাড্ডিটা ঢোকের তালে নিচে নামতে শরীরে অদ্ভুত ক্রিয়া টের পেল। ফিহার কলেজে নবীনবরণের অনুষ্ঠান হবে, ওর সব বান্ধবীরা কলেজে শাড়ি পরে যাবে। আমি চাচ্ছি তুই ওকে একটু মার্কেটে নিয়ে যা, ওর পছন্দ মতো শাড়ি চুড়ি আর যাবতীয় জিনিসপত্র কিনে দিবি। টাকা কত লাগবে সেটা আমাকে বলে দিস, আমি না হয় রফিককে দিয়ে পাঠিয়ে দিব। সামনের টেবিল ঘড়িটার দিকে তাকালো শাহিদ। ঘন্টার কাঁটাটা 9-এর দিকে স্থির, মিনিটের কাঁটাটা 5-এর দিকে নির্দেশ করছে। সময়টা কখন নিলে ভালো হবে সেটা নিয়ে ভাববে ওপাশ থেকে আবারও বলে ওঠে, তুই ওর সাথে থাকলে আমি একটু নিশ্চিত থাকবো সাইদ। জানি তোর সাথে রাগারাগি হয়েছে, তুই ওকে কথা শুনিয়েছিস, কিন্তু এখন সেটা সাইডে ফেলে নিরাপত্তার কথা ভাবছি। তুই ওকে নিয়ে গেলে আমি টেনশনের ভিতর থাকবো না। ভরসার কথাটা শুনতে পেয়ে ম্লান ঠোঁটে হাসলো। তাকে আবার কেউ ভরসা করে? তাকে মানুষ বলে কখনো চিন্তা করে? কতখানি যে ভরসা করে তা ভাবলেই ওর হাসি পায়।
ভেতরে চাপা দুঃসহ ঘটনাগুলো আবদ্ধ করে চুপই রইল। তার খুব ইচ্ছা করলো বলতে, আমার উপর এত বিশ্বাস? কিন্তু কথাটা আর মুখ দিয়ে উচ্চারণ করলো না শাহিদ। নিজের ঠোঁট বজায় রেখে বলল, আমি 11টার দিকে আসবো, রেডি থাকতে বলো। আমার সামনে টাকার টপিক না তুললেই বেটার। আমার ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি তো লো না যে সামান্য কিছু জিনিসের জন্য টাকার কথাটা ওঠাতে হবে। রাখছি, পরে কথা বলবো। কলটা কেটে দিলে টুট টুট শব্দটা বাজতে থাকে। ছেলের ব্যাপারে তিনি আজও চুপ হয়ে গেলেন। তার ছেলেটা আগের মতো নেই, দূরসীমানায় আজীবনের জন্য হারিয়ে গেছে। এখনো শৈশবের দিনগুলো মনে পড়লে নিজেকেই দোষী ভাবেন আফসানা। একদল শয়তানের জন্য সব কিছু হারিয়ে ফেলেছেন তিনি। পরিস্থিতির কাছে ঠেলে দিয়েছেন ছেলেকে। ফিয়াকে বিদায় জানিয়ে অফিসের জন্য চলে গেলেন তিনি। এদিকে ফিহা আকাশসম টেনশন নিয়ে স্যারের পড়াটা ফাঁকি দেওয়ার ধান্দায় আছে। আফসানা গাড়িটা চৌহদ্দি ছেড়ে বেরিয়ে গেলে রুমের জানালা থেকে সে দৃশ্যটুকু দেখতে থাকে। ইয়াসিন স্যারকে একটা কল করব কিনা বুঝতে পারছে না সে। যদি তার স্যার আজও তাড়াতাড়ি করে এসে পড়ল তখন? না না, অসম্ভব। আজ কোনো মতেই ফিহা স্যারের কাছে পড়বে না। তড়িঘড়ি করে কলটা ডায়াল করে ফিয়া। একটু অপেক্ষা করতেই ভারী কণ্ঠে বলে উঠল, হ্যাঁ ফিহা, কেমন আছো? কি খবর? হঠাৎ সকালের দিকে কল দিলে যে, কিছু কি বলার আছে? ফিয়া প্রচণ্ড নার্ভাস ফিল করছে। কথাটা বলার জন্য ঘড়িমসি করতেই বুক ভর্তি দম নিয়ে আস্তে করে বলে, আসসালামু আলাইকুম স্যার, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আসলে স্যার, আপনাকে একটা কথা বলার জন্য ফোন দিয়েছি। একটু অস্থির হলো ইয়াসিন। কি কথা বলবে? কোন কথাটা বলার জন্য ফোন দিয়েছে তাকে? কথাটা শোনার জন্য ব্যতিব্যস্ত হতে জিজ্ঞাসা মুখে বলল, কি কথা ফিহা? ফিয়া আবারও ফুস করে দম ছাড়ল, ঢোক গিলে বলল, আপনার বাসায় আসতে হবে না, আজকে আমি পড়তে পারবো না। পারলে এই সপ্তাহে না আসলেই ভালো হয়। আমি খালামণির বাসায় কিছুদিন ছুটি কাটাতে চাচ্ছি। এখনও পরীক্ষার জন্য লম্বা আছে, তাই কিছুদিন রিল্যাক্সে থাকতে চাচ্ছি। প্রচণ্ড উদ্গ্রীব হচ্ছে ইয়াসিন। এই লক্ষণগুলো ভালো না, একেবারেই ঠিক হচ্ছে না। ইয়াসিন ব্যগ্রভাবে বলল, পড়বে না মানে? এখন কিসের ছুটি? তুমি কেন পড়তে চাইছো না? স্যারের প্রশ্নগুলো ভালো লাগছে না ফিয়ার। যতই পরিচিত হোক, ব্যক্তিগত বিষয়ে কর্ণপাত দেখলে চরম অস্বস্তিকর লাগে ওর। ফিয়া স্বাভাবিক স্বরে বলল, স্যার, আপনি আমার বাবার সাথে কথা বলুন। আমি এ বিষয়ে বেশি কিছু বলতে চাই না। আমার একটা মাইন্ড রিফ্রেশমেন্টের দরকার, যেটা আমি বাবাকেও বুঝিয়ে বলবো। আপনি নিশ্চয়ই জানেন আমি বাসার ব্যাপারটা নিয়ে এখনও মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে যাই। আমি ঠিক বলতে পারবো না আমার মানসিক অবস্থাটা কেমন হয়ে আছে। সারাদিন হাসি খুশি থাকি বলে কেউ সেটা বুঝতে পারে না। ইয়াসিন সম্পূর্ণ কথাই মনোযোগ দিয়ে বলল, কিন্তু ভিতরে ভিতরে যে বিস্ফোরণ ঘটে যাচ্ছে সেটা বাহিরে প্রকাশ হচ্ছে না। ইয়াসিন হতবিহ্বল মুখে কিছু বলতে চাইলে জিভ আড়ষ্ট হয়ে গেল। কি বলবে ওকে? আরও কিছু কথা বলতে চাইলে ফিয়া তাড়া দেখিয়ে বলল, সরি স্যার, আমার ফোনটা রাখতে হবে। আমি একটু বাহিরে যাব, সেটার জন্য রেডি হতে হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ইয়াসিনকে কিছুই বলার সুযোগ দিল না। কলটা যেন মুখের উপরেই কেটে দেয় ফিয়া। হতবুদ্ধিকর মুখে আস্তে আস্তে ফোনটা কান থেকে নামায়। তাকে অবজ্ঞা করলো কেন? ওই ব্যক্তিটার সংস্পর্শে এসে ওকে কেন অদ্ভুত আচরণ করছে? ইয়াসিন এটা ভালো করেই জানে। সে কখনো ওই ব্যক্তির সাথে টেক্কা দিতে পারবে না, না রূপে, না গুণে, না ক্ষমতায়, না চাতুর্যে। কাজটা ভালো হলো না, ঠিক হলো না। বাড়ির বাইরে দুটো কান ফাটানো হর্ন বাজতেই ফিয়া ছোট্ট বুকটা ধক করে উঠল। তৎক্ষণাৎ মুখটা ডানে ফিরিয়ে বিস্ফোরিত নেত্রে দূরের দেওয়াল ঘড়িটায় তাকালো। একদম কাটায় কাটায় 11টায় বাজছে তখন। একটা সাধারণ পেশায় কর্মরত পুরুষ কি করে সময়ের ব্যাপারে এতটা কঠোর হতে পারে? মুখে 11টা বলেছে দেখে কাটায় কাটায় 11টাই আসতে হবে? কেমন একটা অদ্ভুত ব্যাপার বলে ওর মনে হচ্ছে না? আয়নায় তাকিয়ে পরনের সুন্দর সাদা অল্প ঘেরওয়ালা জামাটা পরখ করে গলায় লাল টুকটুকে ওড়নাটা জড়িয়ে নিল ফিহা। নিচ থেকে সুফিয়া খালা চেঁচিয়ে চেঁচিয়ে বলল, নাবিলা,
ও নাবিলা, শুনতাছ? তাড়াতাড়ি আহো, গাড়ি তোমার লিগা অপেক্ষা করতেছে। কথাটুকু বলতেই এক মুহূর্ত দেরি না করে ঝটপট কাঁধে বাদামি চামড়ার ব্যাগটা তুলে দৌড় লাগালো ফিহা। গেটের কাছে উর্দি পরা দারোয়ান যখন ফিয়াকে দেখে ছোট্ট পকেট গেটটা খুলে দিচ্ছে, তখন বুকের ভিতরটা কেমন কঠিনভাবে মুচড়ে উঠল ওর। এক লহমায় হাড় কাঁপানো শীতের মতো শিরশির করে কেঁপে উঠল ফিয়ার ছোট্ট নরম দেহটা। দুহাত মুঠো করে লাল ওড়নাটা তীব্রভাবে খামচে ধরে ভেতরের অস্থিতিশীল অবস্থাটা প্রাণপণে আটকে নিল একটু। আজ মানুষটার সামনে একেবারে অপ্রকৃতিস্থ হওয়া যাবে না, ওকে বুঝতেই দেবে না তার সামনে যাওয়ার জন্য প্রচণ্ড অস্থির অনুভব করছে সে। বা পা বাড়িয়ে গেটের বাইরে যেতেই রোলস রয়েসের কালো চকচকে গাড়িটার নিশ্চল মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখে। বুকে চাপার ঊর্ধ্ব নীরব নিঃশ্বাসটা আস্তে করে ছাড়তেই গাড়িটার সামনে দিয়ে আধা পাক হেঁটে আনলক দরজাটা খুলে বসে পড়ে। ভুল করেও ডান দিকে তাকানোর মতো দুঃসাহসী স্পর্ধাটা দেখাতে পারে না ফিহা। এদিকে শীতাতপ নিয়ন্ত্রিত গাড়ির ভেতর দুর্ভেদ্য চাহনির অন্তভেদী চোখগুলো ফিহার অস্থিরপ্রবণ মুখটা আর চোখে দেখছে। এই অস্থিরতার কারণ ও ব্যাপার কোনোটাই পরিষ্কার হচ্ছে না তার কাছে। গাড়িটা স্টার্ট দিতেই বাঁদিকে একবার চোখ বুলিয়ে গলাটা নির্লিপ্ত করে বলল, আমি সর্বোচ্চ 3 ঘন্টা সময় দিতে পারবো। আমার পক্ষে ঘন্টার পর ঘন্টা সময় দেওয়া সম্ভব না। যদি এই সময়ের ভিতরে কাজ শেষ না হয়, দেন আই হ্যাভ টু গো ফর মাই ডিউটি। ফাশন ইউর সিট বেল্ট অ্যান্ড ইউ আর ইন দ্য কার। কথা ধার অবিচল কণ্ঠের সেই লৌহ কঠিন ভঙ্গি দেখে ঘন একটা ঢোক গিল ফিহা। সাধারণ একটা পুরুষের ভিতর এতখানি ধারালো ভাব থাকে কিনা বুঝতে পারছে না ও। জানলার বাইরে চলমান দৃশ্যপট দেখে মুখ ঘুরিয়ে দুহাতে সিট বেল্ট বেঁধে ভাবনায় ডুবল। তখনই চোখের ডান কোণ দিয়ে দেখতে পেল মানুষটার ডান হাতের ব্যান্ডেজটা আবারও ময়লা হয়ে গিয়েছে, কিন্তু সেটা বদলানোর মতো যত্ন ও সময় একেবারেই দেখায়নি সে। ছোট্ট কোলের ভিতর তুলতুলে নরম ব্যাগটা চেপে মনের হাঁসফাঁস করা প্রশ্নগুলো বলে উঠল ফিহা। আপনি অফিসের কোন পজিশনে চাকরি করেন আমি সঠিক জানি না, কিন্তু আমার বাবাকে দেখে যতদূর জেনেছি বুঝেছি, সেখানে অফিসে কর্মরত সাধারণ একজন পুরুষ কখনোই যখন তখন ছুটি নিতে পারে না। সেখানে আপনি কি করে সময় বের করলেন? আপনি কি ডিজিএম, এজিএম, ম্যানেজার পদের মতো উঁচু কোনো পদে যুক্ত আছেন? প্রশ্নটা শুনে তৃষ্ণাব চোখের তারায় তারায় অদ্ভুত একটা স্ফোরণ খেলে গেল। সে মনে মনে যেন ভেবে নিচ্ছে কতখানি উত্তর দেওয়া সম্ভব। স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে ব্যস্ত মানুষটা বায়ে মোড় নিতে উন্মুক্ত ফেয়ার জন্য স্থৈর্য কণ্ঠে বলল, আমার পজিশন বোঝার মতো সময় ও সুযোগ এখন আসেনি। নিড দ্যাট ভাইটাল মোমেন্ট অ্যান্ড টাইম টু টেল ইট। অফিসের HOD পার্সনের মতো আমার হাতে পাওয়ার আছে। মেবি ইটস এনাফ ফর ইয়োর নলেজ। সোজাসুজি কথাটা না বললেও নিজের ব্যাপারে বাড়তি প্রশ্ন করতে সূক্ষ্মভাবে বারণ করে দিল মানুষটা। শক্ত জটিল ঘুরপ্যাচ উত্তরে শুনে ফিয়া কিছুটা বিভ্রান্ত হয়ে তাকায় তার দিকে। HOD কথাটার মানে বুঝতে না পেরে শুধু প্রশ্নাতুর মুখে জিজ্ঞাসা করে, দুঃখিত, কিন্তু আমি আপনার HOD কথাটার মানে বুঝলাম না। এটা দিয়ে কি আপনার অফিসে কোনো বিশেষ পদ বোঝাচ্ছে? ডান পকেটে কাঁপতে থাকা বস্তুটি মনোযোগ আকর্ষণ করলেও ফিয়াকে সেটা একদমই বুঝতে দিল না শাহিদ। বেশ ঠান্ডা মাথায় জবাব ছুড়ে বলল, হেড অফ ডিপার্টমেন্ট, শর্টকাট HOD, ওভারসি ডাইরেক্ট কোচ অ্যান্ড ম্যানেজ পার্সোনাল ফর দ্য ফিল্ড ডেভেলপমেন্ট। আমার আন্ডার একটা টিম থাকে যাদের গাইড, ট্রেন, প্রপার ওয়েতে রেডি করা আমার দায়িত্ব কর্তব্য। গাড়িটার সামনে জ্যামে স্থির হয়ে পড়তেই পকেটের সেলফোনটা বের করে কানে চাপলো। দু একটি স্পষ্ট দ্রুত কাট বাক্যের ইংরেজি নির্দেশ দেওয়া ছাড়া বাকিটা সময় হু হা করে কথা বলতে থাকে শাহেদ। হঠাৎ ফিয়ার মাথার ভিতর বিদ্যুতের মতো ব্যাপারটা দ্রুততার সাথে খেলে গেল। ওর বাবা তো কখনোই অফিসের ডিউটি ছেড়ে যখন তখন আসতে পারতো না, এমনকি ফিয়া
একবার সিঁড়ি থেকে পড়ে গিয়ে ডান পা ভেঙে কেলেঙ্কারি করে ফেলেছিল। সেদিনও তো ওর বাবা অফিস থেকে তৎক্ষণাৎ আসতে পারেনি। হাসপাতাল থেকে পা প্লাস্টার করার 3 থেকে 4 ঘন্টা পর ওর বাবা রিক্সা করে দেখতে আসে ওকে। তাও 1 ঘন্টার বেশি সময় দিতে পারেনি সে। এমন ও তো অবস্থায় কোনো উত্তরটা এই পাশে বসা মানুষটির বেলায় প্রযোজ্য হবে এখন? একজন এইচওডি ব্যক্তির ক্ষমতা কি সত্যি এতটা বেশি থাকে যে চলতি ডিউটি থেকে 3 ঘন্টা ছুটি নেওয়া সম্ভব? ছোটোখাটো জ্যামটা 5 মিনিটের ভিতর ছুটে গেলে গাড়িটা এবার শপিং মলের সামনে চোখ ধাঁধানো সুউচ্চ একটি বিল্ডিংয়ের নিচে থামলো। ফিয়া গাড়ি থেকে আগেভাগে নেমে গিয়ে শপিং মলটার ভিতরে ঢুকে দুপাশে সাজানো গোছানো দোকানগুলো দেখতে দেখতে এগোচ্ছিল। অন্যদিকে গাড়ি পার্ক করে কয়েক হাত পিছনে ফোনে কথা বলতে বলতে সাদা কুর্তির দিকে নজর রাখছে শাহিদ। শাড়ির একটা বিশাল বড় দোকানে ঢুকে পড়তেই দুজন সেলসম্যান ভারী ব্যস্ত হয়ে বিভিন্ন রঙের, বিভিন্ন ধাঁচের, বিভিন্ন কারুকার্যে ভরা একের পর এক শাড়ি দেখাতে লাগলো। ফিয়া ছোট্ট একটি টুলে বসে শাড়িগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখছিল ঠিকই। অপরদিকে পেট ফোলা সেলসম্যান লোকটা ফিয়ার পিছনে বডিগার্ড স্টাইলে বুকে হাত ভাঁজ করা মানুষটার দিকে কাচুমাচু ভঙ্গিতে তাকাচ্ছিল। এই ব্যক্তির চাহনি দেখলে মনে হয় সেলসম্যান বুঝি বিনা কার্টুনের কুখ্যাত মুরগি চোর, আর সেই চোরের কাছ থেকে মুরগি পাহারা দিচ্ছে সুপুরুষ এই লোক। সেলসম্যান লোকটা পাশের অধস্তন কর্মীকে কোনোয়ে গুতা মেরে ফিসফিস করে বলল, কিরে সজীবা, শাড়ির নতুন দাম কি বেশি বেশি লেখছস? এই বেডে আমাগর দিকে পুলিশের মতো চাইয়া আছে কে? এটা কি আবার পুলিশ কি নেই? পাশে থাকা সজীব ছেলেটা নকল হাসি দিয়ে একইভাবে নিচু কণ্ঠে বলল, ওইটা তো আমিও কইতে পারতাছি না বস। আপনি যেমন তেমন কইছেন আমারে লিখতে, আমি তো হেমনে হেমনেই কামটা সাইরাল আছি। ট্যাগের শেষে শূন্য না বহাইয়া নতুন দাম লেখিয়া প্রাইস ট্যাগ লাগাই দিছি। শুনে ভেতরে নিচু স্বরে গুরুত্বপূর্ণ কথোপকথন চললেও সেটা কর্ণগোচর হলো না কারোর। ফিয়া ঠোঁট মুচড়ে কোনো একটা শাড়িও পছন্দ করতে না পেরে শেষমেশ অন্য শাড়িতে চোখ বুলাচ্ছে। শাহিদ বুকে হাত ভাঁজ করে কানে ব্লুটুথ লাগিয়ে অপর প্রান্তের আপডেট শোনার পাশাপাশি সামনে থাকা 2 বাটপারদের দিকে স্থির চোখে তাকিয়ে আছে। লম্পট 2 ধান্দাবাজ সেলসম্যান এটাও জানে না তাদের ঠোঁট নাড়ানো দেখে দেখে কেউ একজন সবই পড়ে ফেলছে। সজীব ছেলেটা এবার ফিয়ার দিকে ঠেলে ঠুলে হাসি দিয়ে বসের কাছে লঘুস্বরে বলল, বস, ইদানিং তো ভোক্তা অধিকার বললা একটা দল চালু হয়েছে। এই বেড়া কি আবার এই দলের লোক নাকি? কালা শার্ট প্যান্ট পইরা কানে ব্লুটুথ লাগাইয়া যেমনে এখনও চাইয়া রয়েছে, আমার তো এখন কলিজাটা দুকুর দুকুর করতেছে বস। পরে যদি ঝামেলা হয়? তার অন্তঃস্থন কর্মীর কথা শুনে মুখ ঝামটা মেরে বলল, দূর শালা, খালি বিপদের নাম নেস কে তুই? বিপদের ঠেলা আইলে যে লালবাতি জ্বলব জানোস না? গু খাইয়া কাম করতে আইসস বেডা। কালকে যে মালগুলি পুনরা দামে ট্যাগ দিয়া রাখছে, ওইখান থেকে ভালা ভালা কয়টা খাসা মাল আয়না দেখা। তাড়াতাড়ি এই মালগুলি বুলবুলেরে ডাইকা সারাইয়া ফেল, বিশ্বাসের মায়ের নাই। ঠিক আছে বস, এখনই কামটা করতাছি, আপনি টেনশন করেন না কোনো। ফিয়া ধৈর্য ধরে একটা শাড়িও পছন্দ করতে পারল না। ওর কেনাকাটার অভিজ্ঞতা একেবারে শূন্য বললেই চলে। সবসময় ওর মা আর আপু যা পছন্দ করে কিনে দেয় সেটাই মূলত বিনা বাক্যে ব্যয়ে ওর পড়া হয় বেশি। ফিয়া নিজের জন্য মহা বিরক্ত হয়ে বস লোকটার উদ্দেশ্যে বলল, আপনি যেসব শাড়ি দেখাচ্ছেন তার মধ্যে থেকে একটা পছন্দ হলো না আঙ্কেল। এমন কটকটে রং, পাতলা কাপড়, জর্জেটের কোনো শাড়ি মূলত দেখাতে বলিনি। বলেছিলাম কলেজে পরার মতো সাদা মাটা একটা সুতির শাড়ি বা তাঁতের কোনো লাল রঙের কাপড়। থাক, আর লাগবে না। দুঃখিত আঙ্কেল, এখন তাহলে উঠি। কষ্ট করার জন্য ধন্যবাদ। বস বলা লোকটা যেন আরও কিছু দেখানোর জন্য ব্যতিব্যস্ত হতে যাচ্ছিল, কিন্তু পিছনে দাঁড়ানো লম্বাদেহী ব্যক্তিটি স্থির চোখে না ইশারায় মাথাটা আস্তে আস্তে ডানে বামে নাড়ায়। এই দৃশ্য দেখে লোকটা ঢোক গিলে শাড়ি দেখানো বাদ দিয়ে ফিয়ার দিকে অনিচ্ছুক মিষ্টি হাসি দেয়। ফিয়াও পাল্টা হাসি ছুড়ে সৌজন্যতা দেখিয়ে দোকানটা থেকে বেরিয়ে পড়ে। বুকে হাত ভাঁজ করা হাত দুটো আলগা করে শাহিদও চলে যেতে নেয়, কিন্তু শেষ মুহূর্তে থেমে গিয়ে
সরাসরি ভাটপার লোকটাকে তেজালো ক্ষিপ্ত রুট স্বরে বলে উঠল, আমি ভোক্তা অধিকারের লোক না হলেও ব্যবসায় লাল বাতি ধরানোর ক্ষমতা আমার ভালোই আছে। টকবাজি কাকে বলে, কত প্রকার ও কী কী সেটা এতক্ষণ যাবৎ ধৈর্য ধরে দেখছিলাম। কাস্টমারদের গলা কেটে ফালতু সব দাম বসিয়ে ভালো রমরমা ব্যবসা চালানো হচ্ছে। আজ সঙ্গে মেয়ে মানুষ না থাকলে কী অবস্থা করে ছাড়তাম জানি না। 8 ঘন্টা পর আসল ডোজটা পাবেন, চলি। দোকানের ভিতর সবকটা মানুষকে অবাক করে দিয়ে কাচের কুলমি দরজাটা ঠেলে বেরিয়ে গেল শাহিদ। বিস্ফোরণের মতো বড় বড় চোখ করে মাথায় নিরুপায় ভাবে হাত চাপড়ালো বস। তিনি চিন্তাও করতে পারছে না কি করে এই যুবক ফিসফিসিয়ে কথা বলা কথাগুলো বুঝে গেল, যে কথা এত দূর থেকে কাক পক্ষী পর্যন্ত শুনতে পাবে না, সে কথা কিনা তত দূর পর্যন্ত অপরিচিত একটা যুবক ধরে ফেলেছে। অফিসের লাঞ্চ টাইমের পর কিছু মালামাল দেখার জন্য অন স্পটে বেরিয়েছিলেন আফসানা। মাথার উপরে ঠাঠা তেজের সূর্যের দাপুটে তেজে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জনজীবন যেন হাহাকার করে উঠেছে। ভ্রুর কাছে ডান হাত দিয়ে তেজালো আলোটা বাঁচিয়ে তিনি সরু চোখে হিসাব দেখছেন। এমন সময় মনে হলো ওনার ব্যাগের ভেতর ছোট্ট বস্তুটা ভুম ভুম করে কাঁপছে। তিনি এদিক ওদিক ছায়ার সন্ধান করে গিয়ে শেষমেশ গুদামের কাছে হাটখালা জায়গাটুকুতে ছায়া পেয়ে কলটা রিসিভ করে বলেন, হ্যাঁ রোকসানা, কী খবর? বাড়ির সবাই ভালো আছে? কাল দুপুরে তোকে ফোন দিয়েছিলাম, ফোন বন্ধ বললো। ফোন বন্ধ করে রাখিস কেন? বয়সের তকমায় খুব বেশি বড় না হলেও বড় বোনকে অদ্ভুত কারণে ভয় পান রোকসানা। ভয়ের জন্য সমীহ করার ব্যাপারটা আপনা আপনি ভিতর থেকে ছিটকে আসে। এই মুহূর্তেও তিনি গড়িমড়ি করতে করতে আলাবোলা একটা জবাব ছুড়ে দেন বড় বোনের কাছে। ফোনটা নষ্ট হয়ে গিয়েছে বড় বউ, চার্জ নিতে চায় না। তুমি যখন ফোন দিয়েছ মরার ফোনটা তখন বন্ধ হয়ে গিয়েছে। পরে একটা কল দেওয়া জানি। তুই কি সারাদিন আমার চাইতে বেশি ব্যস্ত থাকিস? রাখ এই কথা। এখন শোন, তুই বিয়ের ডেটটা নিয়ে তাহলে কি করলি? পিছানোর কোনো সুযোগ নেই। ওর ফুপুদের বলে কি কোনোভাবেই ডেটটা পেছানো যায় না? না বড় বউ, অনেক চেষ্টা করলাম, লাভ হলো না। ওর ফুপুরা কোমর বেঁধে বলে দিয়েছে ডেট পিছনে ওরা থাকবে না। জামাইদের নাকি কাজের ব্যস্ততা আছে। আবার সামনের মাসে ছোট ননদের ছেলেটাও ইতালি চলে যাচ্ছে। সব দিক বিবেচনা করে এখন না পারতে এই সপ্তাহেই ডেটটা ঠিক করলাম বড় বউ। ভাইজান কি আসবে? ভাইজানকে আসতে বলিও। দীপের বাবা সেই কবে থেকে ভাইজানের কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেছেন। এবার একটু বিয়ের খুশিতে আসতে বলো ওনাকে। আফসানা হাতের কালো ঘড়িতে একবার দৃষ্টি বুলিয়ে হাঁপ ছাড়া গলায় বললেন, মেজর সাহেবকে গত মাসে বলে দিয়েছি রোকসানা। ওনারও তো কাজের কত ব্যস্ততা। ওই লাইনের চাকরি কেমন তা তো জানিসই। কয়েক মাস ছুটি ছাড়া বাকিটা সময় কোয়ার্টারেই থাকে। দেখি এবার ভালো করে বলবো আসার জন্য। আমার দ্বীপের বিয়েটা হচ্ছে বলে কথা। আব্বার শেষ ইচ্ছে ছিল পরিবারের সবগুলো নাতি নাতনির জন্য ভালোটা দেখে যাবেন, কিন্তু হায়াত আব্বাকে রাখলো কই। বাদ দে, আমি দেখি মেজর সাহেবকে আজ বাসায় গিয়ে খুলে বলবো। উনি কাল পরশুর মধ্যে যদি আসতে পারে তাহলে আমি ওনার সাথে আসছি। ঠিক আছে বউ, তুমি যা ভালো মনে করো ওটাই করো। এবার যেন আমার ছেলের বিয়েতে কাউকে অনুপস্থিত না দেখি। সবাই আসুক, আনন্দ করুক, এটাই চাই। বউ এখন রেখে দেই তাহলে, দীপের আব্বা ডাকছে। আচ্ছা রেখে দে, ভালো থাকিস, আল্লাহ হাফেজ। কলটা কাটার পরপরই 1 মিনিটও দেরি হলো না যেন। দুম করে দ্বিতীয় কলটা বাঁচতে বাঁচতে আফসানাকে যেন ঘাবড়ে দিল। দ্রুত কলটা কানে চেপে উদ্বেলিত স্বরে বললেন তিনি, কি হলো বলতো? ব্যাপার কি সুফিয়া? তুমি তো আমাকে লাঞ্চ টাইমের পরে কল দাও না। বাসায় কি কিছু? আফসানা কথাটা ওখানেই থামিয়ে দিয়ে অপর পাশ থেকে প্রচণ্ড অস্থির গলায় বলতে লাগলো সুফিয়া, আপা আপা আমার কেন জানি ভয় করতেছে। এইখানে কিছু একটা ঠিক নাই আপা। ফিহা একটু আগে কানতে কানতে বাইরে থেকে আইলো। কি হয়েছে জিগাইলাম, কইলো না। ঠাস কইরা দরজা বন্ধ কইরা দিছে। মনটা কু ডাকতাছে আপা, কেন জানি বিরাট ঘাপলা লাগতাছে। বড্ড অস্থিরভাবে পায়চারি করছেন সুফিয়া। হুট করে কি হলো মেয়েটার? কেন বেদম শব্দ করে দরজা লাগিয়ে দিল? কেন চোখ মুখের অবস্থা শোচনীয় করে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছে?
আফসানার সাথে কথা বলার পর অনেকবার তিনি দরজার বাইরে থেকে ডাকাডাকি করে ফিরে এসেছেন। কোনো লাভ হয়নি, ফিমা দরজা খুলছে না। ভেতর থেকে বোধহয় নব ও ছিটকিনি দুটোই লাগিয়ে রেখেছে। কেন যেন সুফিয়ার মনে হচ্ছে ফিমা সাধারণ কিছুর জন্য ওরকম অদ্ভুত আচরণ করছে না, বরং জঘন্য কোনো পরিস্থিতির ভয়ে অমন আতঙ্কগ্রস্তের মতো করছে। দুপুরের তরকারিটা দেখার জন্য রান্নাঘরের দিকে পা চালালো। হঠাৎ আকস্মিকভাবে পা থামালেন তিনি। চট করে মুখটা পিছু ঘুরিয়ে প্রশ্নবিহল চোখে ডাইনিং টেবিল থেকে আসা শব্দময় বস্তুটার দিকে এগোলেন দ্রুত। টেবিলে একটা বাজতে থাকা স্মার্টফোন দেখে প্রথম দফায় চিনতে না পারলেও পরক্ষণে সেটা হাতে তুলতে বুঝতে পারলেন এটা নাবিলার ফোন। মেয়েটা বোধহয় তাড়াহুড়ো করে জুতো পরতে গিয়ে হাতের ফোনটা এখানেই ফেলে দিয়েছে। পড়াশোনা না জানা সুফিয়া বাটন ফোন চালাতে শিখলেও স্মার্টফোন ব্যবহার করতে এখনও বেশ অপারগ। ফলে আঙুলের স্পর্শে রিসিভের জায়গায় টাচ লেগে যেতেই কলের বিপরীত প্রান্ত থেকে পুরুষকণ্ঠটা হ্যালো বলে উঠল। প্রায় ঘাবড়ে যাবার মতো আতকে উঠল তৎক্ষণাৎ। কলটা কাটতে গেলেন তিনি, কিন্তু সেটা কাটতে না পেরে বাধ্য হয়ে সেটা কানে চাপতে বাধ্য হলেন। অপরিচিত পুরুষকণ্ঠটা কেমন অধিকার বোধের মতো বলে যাচ্ছে ফিহাকে। কথা বলছো না কেন ফিহা? তোমার ওখানে কি নেটওয়ার্ক ডিস্টার্ব? হ্যালো হ্যালো। ফিহা কণ্ঠটা চিনতে পেরে তৎক্ষণাৎ বিস্ময় বিমূঢ় দৃষ্টিতে চমকে গেলেন। তৎপরতা বাদ দিয়ে তিনি শান্তভাবে পরিস্থিতিটা সামাল দিতে ফিয়ার অনুরূপ কণ্ঠে চালাকি স্বরূপ বললেন, পাশের ব্যক্তি বোধ হয় কিয়ৎক্ষণের জন্য অবাক হলেও কণ্ঠের অমন বাচনভঙ্গি শুনে তেমন একটা গুরুত্ব দিল না, বরং নিজের কথাটা জানাবার জন্য তৎপর হয়ে বলল, তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? ঠান্ডা লেগেছে? আচ্ছা, যে কথা বলার জন্য কল দিয়েছি সেটা বলি আগে। আমার মনে হয় ঢাকায় এভাবে বাসা বাড়ির ভেতর বন্দি না থেকে তোমার উচিত নারায়ণগঞ্জে ফিরে যাওয়া। তুমি তোমার বান্ধবীদের সাথে ওখানকার কোনো প্রাকৃতিক পরিবেশে ছোটোখাটো একটা ট্যুর দিতে পারো। চমৎকার একটা অভিজ্ঞতা হবে, সেই সঙ্গে তোমার মাইন্ডটাও আগের মতো ঝরঝরে হয়ে যাবে। আমি কি তোমার বাবার সাথে এই বিষয় নিয়ে কথা বলবো? যদি মনে হয় যে আঙ্কেল তোমার কথা বুঝবেন না বা পারমিশন দেবেন না, তাহলে তুমি আমাকে বলতে পারো। করে সব কথা শোনার পর কিভাবে ফিয়ার কণ্ঠ কথা চালাবেন হদিশ পাচ্ছেন না তিনি। শুরু থেকেই ইয়াসিন ছেলেটার প্রতি তার ইন্দ্রিয় শক্তি অদ্ভুত কিছুর আভাস দিয়ে যাচ্ছে। তার উপর কথাবার্তা ছিঁড়ে দিকলে সুফিয়ার মনে হয় বেটা বোধহয় স্যারের চেয়ে বেশি কিছু। মুখ ভরে ভরে গালি এলো। এই মুহূর্তে তিনি অসীম জোর খাটিয়ে মুখটা সামলে নিলেন। ঠিক তখনই ওনার মাথায় চট করে পাওয়ার বাটনটার কথা মনে পড়ে গেলে সঙ্গে সঙ্গে তিনি ফোনের সাইডে থাকা ছোট বাটনে আঙুল চেপে সুইচ অফ করে দিলেন। মনে মনে চিন্তিতভাবে ভাবতে লাগলেন, এই ইয়াসিন ছেলেটা কেন চাইছে ফিয়া নারায়ণগঞ্জে ফিরে যাক? কেন ইনিয়ে বিনিয়ে মেয়েটার নানা কর্মকাণ্ডে জোর খেলাপের মতো মতামত ছুড়ে যাচ্ছে? এই ছেলে কি আসল সত্যটার ব্যাপারে কোনোভাবে জানতে পেরেছে? সুফিয়া রান্নাঘরের দিকে পা চালালেও তার অভিজ্ঞ মাথাটা অসংখ্য প্রশ্নের ভিড়ে হারিয়ে গেছে। ওনার মনে প্রাণে বিচরণ করছে কালো মেঘ, ঘামানো ভয়। কি হবে এখন? কেন চতুর্দিক থেকে ঘুটঘুটে অন্ধকারটা ঘনিয়ে আসছে? গ্রাউন্ড ফ্লোরটা ঘুরে ঘুরে কোনো শাড়ি পছন্দ হয়নি ফিয়ার। শেষমেশ চতুর্থ তলায় যাবার জন্য লিফটে চললে সাইদও রাগারুন মুখ নিয়ে চুপচাপ ঢুকে পড়ে ভিতরে। লিফটের সামনের অংশটুকু মহিলাদের জন্য ছেড়ে দিয়ে ফিয়ার পিছনে একেবারে শেষের দিকে সিলভার দেওয়ালটার কাছে দুহাত ভাঁজ করে দাঁড়ালো শাহিদ। কিছু তরুণী ও প্রাপ্তবয়স্ক মহিলা হাতে শপিং ব্যাগ নিয়ে ভেতরে ঢুকলে সঙ্গে আরও 2-3টে পুরুষ ও ছোকরা প্রবেশ করলো ফ্লিটে। ফিয়া তখন ব্যাগের ভেতরে হাত ঢুকে অস্থিরভাবে ফোনের খোঁজ করে যাচ্ছে, কিন্তু পাচ্ছে না। ফোনটা গেল কই? ভুল করে কি বাসায় ফেলে এসেছে? ওর খালামণিকে একটা কল দিয়ে বলা দরকার। ও শাড়ি পছন্দ করতে পারছে না। ব্যাগের ভেতরে যখন না পেয়ে সাইদের ফোনটা চাওয়ার জন্য মাথা ঘুরায় ফিয়া, ঠিক তখনই করুণ দৃশ্যটা দেখতে পেয়ে হতবাক মুখে কপাল কুঁচকালো। ফিয়া দেখে বাজেভাবে ছোঁয়ার জন্য যে লোকটা নির্লজ্জের মতো হাত বাড়িয়েছিল, সেই হাতটাকে বজ্র মুষ্টির মতো মুচড়ে ধরেছে সাইদ। প্রচণ্ড ব্যথায় লোকটা চোখ মুখের অবস্থা বিকৃত হয়ে যাচ্ছে।
তবু লোকটা গণধোলাইয়ের ভয়ে সাইদের আত্মঘাতী আচরণটা মুখ চেপে সহ্য করে যাচ্ছিল। টাং করে লিফটের দরজা খুলে গেলে ফিয়ার সামনে থাকা মানুষগুলো যার যার মতো বেরিয়ে যায়। কেউ জানলই না তাদের পিছনে কি দুর্ধর্ষ একটা কাণ্ড আড়ালে নীরবে ঘটে গেছে। হাতটা ছেড়ে দিয়ে স্যুট প্যান্ট পরা নির্লজ্জ বদমাস লোকটা তাড়াতাড়ি বেরিয়ে যায় লিফট থেকে। এদিকে ফিয়া যেন ভাষা হারানো বোবার মতো আস্তে আস্তে মুখটা সামনে ঘুরিয়ে স্তব্ধ হয়ে যায়। কাঙ্ক্ষিত ফোলারটা চলে এলে বিকারশূন্য ব্যক্তির মতো লিফট থেকে বেরোতেই সাইদের গমগমে গভীর কণ্ঠস্বরটা ফিয়ার দিকে বলে উঠল, 7562। প্রায় চমকে ওঠার মতো ডান দিকে তাকালে ওর দিকে বাড়িয়ে দেওয়া হাতটা ভেতর কালো সেলফোনটা দেখতে পায় ফিহা। কি করে বুঝলো ফোনটার জন্যই মূলত সে তার দিকে ঘুরছিল? ফোনটা হাতে নিতেই ফিয়া বুঝতে পারল 7562 নিছক কোনো সংখ্যা নয়, বরং এই মানুষটার ব্যক্তিগত ফোনের পাসকোড ছিল এটা। তর্জনী চাপে ঠিকঠাক মতো 4টি ডিজিট বসিয়ে দিতেই বুকটার ভিতর কেমন দ্রু দ্রু করে কেঁপে উঠল। স্ক্রিন জুড়ে ভেসে উঠল কালো পর্দার ওয়ালপেপার, ইংরেজিতে ছোট্ট কোটের মতো লেখা, অ্যাকশন স্পিক্স লাউডার দ্যান ওয়ার্ডস। ফোন বুকে আফসানার নাম্বারটা খুঁজে পেতেই সেখানেও কেমন সাংকেতিক শব্দ দিয়ে অদ্ভুত নামটা সেভ করা, WBM। পরপর এত সব কিছু দেখার পর কলটা ডায়াল বসিয়ে কানে চাপতে পাশে হাঁটতে থাকা মানুষটার দিকে কৌতূহল চোখে এক পলক তাকালো। তার চেহারায় একটা জান্তব আকর্ষণ ফুটে আছে সচেতনভাবে। গরমের তীব্র ছোবলে উজ্জ্বল চামড়ার মুখটা লাল হয়ে কানের দুপাশ দিয়ে টলটল করে ঘাম ঝরছে প্রচুর। পরনের কালো শার্টটা পুরোপুরি ভিজে গিয়ে সুঠাম পেশির নির্বেদ আদলটা চাক্ষুষ রূপে স্পষ্ট। তবু মুখের অভিব্যক্তি দেখলে ওর মনে হয় যেন কিছুই হচ্ছে না তার সাথে। খট করে কলটা রিসিভ হতেই আফসানার ব্যস্ত গলাটা ওপাশ থেকে শুধিয়ে ওঠে, হ্যাঁ সাইদ, ফিহাকে বাড়ি পৌঁছে দিয়েছিস? ওসব ঠিকঠাক মতো কিনেছে তো? আমি বলছি খালামণি, আমি ফিয়া। আমার ফোনটা মনে হয় আসার সময় টেবিলের উপরে ফেলে এসেছি। খালামণি, আমি কোনো শাড়ি পছন্দ করতে পারছি না, কি করি এখন? আমি প্লিজ বাসায় চলে যাই। এভাবে ঘুর করে সময় নষ্ট করা ছাড়া কিছুই হচ্ছে না। গরমের ভেতর খারাপ লাগছে বুড়ি? তাহলে এক কাজ কর, বাড়ি চলে যা। আমি দেখি কাজ শেষ করে তোর শাড়িটা আনার জন্য ব্যবস্থা করব। এখন তাহলে বাড়ি ফিরে যা, আর সুফিয়াকে বলে এক গ্লাস ঠান্ডা শরবত খেয়ে নিস। কোনো টেনশন নেই বুঝলি, খালামণি আছে তো, সব ব্যবস্থা হয়ে যাবে। ওর খালামণির আশ্বস্ত করা সুর ও নির্ভর কণ্ঠের নিশ্চয়তা শুনে কলটা কেটে দেন ফিহা। ফোনটা ফেরত দিয়ে বাসায় যাওয়ার কথাটা সাইদের কাছে বলতেই আবারও দুজন গ্রাউন্ড ফ্লোরে নেমে পার্কিং লটে ফিরে যায়। গাড়িতে উঠে গন্তব্যের জন্য রওনা দিতেই হঠাৎ একটা ফার্মেসির সামনে গাড়িটা থামতে বলে চটপট সেখানে ছুটে যায় ও। হঠাৎ ওভাবে ফার্মেসি যাওয়ার কারণটা বুঝতে পারে না। স্টিয়ারিং ধরা অবস্থায় ভ্রু দুটো কুঁচকে রাখে সাইদ। এদিকে কাগজের ঠোঙ্গার মতো মুখ বন্ধ করা একটা প্যাকেট নিয়ে টাকা ঝুঁকিয়ে সিটে ফিরে আসে ফিহা। দরজাটা লাগাতে কোলের উপর ঠোঙ্গাটা রেখে ব্যস্ত সুরে বলে ওঠে, আপনার ডান হাতে একটু দিন তো। কপালের ভাঁজগুলো আরও গাঢ় করে ওর দিকে প্রশ্নবিত চোখে তাকিয়ে থাকলো সাইদ। কি করতে চাইছে? ফিয়াকে হাত দিল না, নড়লও না। ফিয়া ঠোঙ্গার মুখটা ছিঁড়তে গিয়ে অমন স্থির তীক্ষ্ণ চাহনি দেখে নিজেই স্টিয়ারিংয়ের উপর থেকে হাতটা টেনে নিয়ে ওর নিজের ছোট্ট কোলে এনে রাখলো। ঠোঙ্গার ভিতর থেকে স্যাভলনের ছোট্ট চ্যাপটা বোতল, তুলার রোল, ব্যান্ডেজের সাদা কাপড় ও ওষুধে দুটো ক্যাপসুল বের করে গাড়িটার সামনে সাজিয়ে রাখলো। ময়লা হয়ে যাওয়া ব্যান্ডেজটা খুলে ফেলে আরও একবার হাতটাকে যত্ন করে ধরল ফিহা, যেন এই হাতটা ওরই হাত, ওরই শুধু হাতটাকে নিগুড়ভাবে ধরার অধিকার আছে। তুলা দিয়ে জায়গাটা আস্তে আস্তে মুছে দিয়ে বলে উঠল ফিহা, আপনাকে বারবার বলেছি আপনি একজন ডানহাতি মানুষ, আপনি সব কাজ ডান হাতে করে থাকেন, অথচ এই হাত দিয়ে আরেকজনের কবজি মোড়াতে চান।
এই হাত দিয়ে আপনি গাড়ি চালাতে থাকেন। খামোকা নিজের প্রতি অযত্ন করে কিসের জন্য ক্ষতিটা ডাকছেন? গুরুতরভাবে ইনফেকশন হয়ে গেলে জায়গাটা যে ভালো মতোই পচবে সেটা বোঝে না। ব্যান্ডেজটা করতে না জানলে দয়া করে অফিস থেকে ফিরে আমার কাছে চলে আসবেন, আর না হয় খালাকে বলে দিবেন, উনি এসে আমাকে ডেকে দিবে। আমি এসে ঠিকঠাক মতো ব্যান্ডেজ করে দিব। তাছাড়া আর মনে হয় না তৃতীয়বার ব্যান্ডেজ করতে হবে। রাতে এসে এটা খুলে ফেলে খোলা বাতাসের জন্য রেখে দিবেন। কথাটা কিঞ্চিত নিচু করে হাতটা ড্রেসিং করছিল ফিহা। গিটটা বেঁধে মাথা তুলতে চোখের সম্মুখে দুটো তৃষ্ণার্ত চোখের নীরব চাহনিটুকু চুপটি করে তাকিয়ে দেখে। ওই না বলা চাহনি যেন ঠোঁট নাড়ানো বাক্যে চাইতে বড্ড বেশি ব্যক্ত। একটু আগের রুক্ষতাগুলো চোখের ছাঁচে কোথায় যেন হারিয়ে গেছে। শুধু বিকরণ করছে ভেতরে লুকোনো বহু অপ্রকাশিত কথা। পেছন থেকে সজোরে একটা হর্নের আওয়াজ হলে সম্বিত ফেয়ে চোখ সরালো সাইদ। নরম কোলটা থেকে হাত সরিয়ে আবারও দায়িত্বভাবে স্থির হয়ে গাড়ি স্টার্ট দিয়ে ফেলল। পথিমধ্যে একটা কথাও দুপাশ থেকে উচ্চারণ হলো না। আর কেন যেন মেঘের কোলে সূর্যে লুকানোর মতো হারিয়ে গেছে সবটুকু সাজানো গুছানো কথা। ফিয়ার মধ্যে যেন লজ্জা মেশানো অনুভূতির ধাপ ধাপ করে কড়া নাচছে। চোখ দুটো বন্ধ করলে ওর মনে হয় পৃথিবীর বুকে যেন বসন্তের মতো সাজ লেগেছে। আঙুলে লেগে থাকা স্যাবনলের গন্ধ, গাড়িতে থাকা ঠান্ডা আবহাওয়ার শীতলতা, গায়ের রোমে রোমে ছড়িয়ে পড়া শিরশিরে কাতর অনুভূতি, মনে প্রাণে দুলে ওঠা সরল প্রাণের চঞ্চলতা। হঠাৎ গাড়িটা বেগ কষে ফেললে দু চোখের পাতা ফুলের সামনে তাকায় ফিহা। বাড়ি এসে গেছে। কোলের ব্যাগটা নিয়ে বেরিয়ে গেলে আবারও গাড়িটার সামনে দিয়ে আধা ফাঁকা হেঁটে গেটটার দিকে অগ্রসর হলো। পিছন থেকে ভারী গলাটা যেন নির্ভার চিত্তে ডেকে উঠল। নাবিলা, দূর থেকে পা থামানোর মতো আরও একবার থমকে যায় ফিহা। হাত দুটো অন্যায় খামচে সম্পূর্ণরূপে স্থির থাকলে এইবার আর পিছু তাকানোর চেষ্টা করলো না। একটু থেমে দৃঢ়তাপূর্ণ পেশাদার কণ্ঠটা মার্জিত স্বরে উচ্চারণ করে উঠল। ডিউটির 3.5 ঘন্টা খরচ করেছি। কোনো ফান্ডামেন্টাল ইস্যু ছাড়া কখনো আমি অন ডিউটি থেকে ছুটি নিই না। যদি এটা আমি করে থাকি দেন ইউ মাস্ট পে ইট ব্যাক উইথ অনার অ্যান্ড অ্যামর। দু চোখ বড় বড় করে দাঁত খিচিয়ে চমকে উঠল ফিহা। মুখ ঘুরিয়ে আস্তে আস্তে ডান কাঁধ দিয়ে পিছনে তাকাতে নিবে তখনই কালো গাড়িটা হুশ করে রাস্তার ধুলো উড়িয়ে ছুটে গেল।